হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কখনোই ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনা মাত্রই আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা সবাই হাতের কাজ করতে হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। খালাতো বোনের ড্রেস চেঞ্জ করার সময় তার রুমে নাকি উকি দিছিলাম। সেই অপরাধে আজ 2 দিন ধরে একটা ঘরে বন্দি আমি। আটকে রাখা হয়েছে। 3 দিনে কোনো খাবারও দেয়নি। মেঘলা আমাদের বাসায় থাকে, তাই ব্যাপারটা পরিবারের মধ্যেই আছে। বাইরে ছড়ালে মেয়েটার বদনাম হতো, কিন্তু আমি এসব কিছুই করিনি। মেঘলা আব্বুর কাছে বিচার দিল আর আব্বুও তার কথা বিশ্বাস করে নিল। আমার কথা কেউ শুনলই না, উল্টা আব্বু স্টিলের লাঠি দিয়ে মারল আমাকে। আম্মু কিছু বলল না, তবে উনার চোখেও ঘৃণা। মাও বিশ্বাস করে নিয়েছে আমি এই কাজটা করেছি। ছাদের অন্ধকার ঘরটাতে হাত বেঁধে দরজায় তালা লাগিয়ে রাখা হয়েছে আমাকে। 3 দিন ধরে না খেয়ে থাকায় শরীরটা ভেঙে পড়েছে। মাথা ব্যথা আর গ্যাস্ট্রিক তো আছেই। মেঘলার কথা মনে পড়তেই লজ্জা লাগতেছে। মেয়েটা সামান্য একটা ভুলের জন্য এত বড় মিথ্যে বলল আব্বুর কাছে। আমি পাগল হয়ে গেছি, প্রায় ড্রাগ নেই না 3 দিন হলো। আপনারা ভাবছেন আমার আব্বু আম্মুই বা কেমন? তারা এরকম ছিলেন না, কিন্তু তারাও বাধ্য হয়েছেন এমন হতে। 2 বছর আগে ইন্টার পরীক্ষায় ফেল করার পর থেকে তারা এমন হয়ে গেছেন। অবশ্য ফেল করার কারণ ছিল নুসরাত। বুঝতেই তো পারছেন কেন। সে চলে যাওয়ার পর নিজেকে ধরে রাখতে পারিনি আমি। এতটাই আসক্ত ছিলাম যে তাকে ভুলতে আমার ড্রাগ নেওয়ার প্রয়োজন হল। নিয়মিত গল্প পড়তে আইডিতে ফলো দিয়ে সাথেই থাকুন। তারপর থেকে আব্বু আম্মু কেউ আমাকে আগের মতো ভালোবাসে না। আর মেঘলার সাথে তো কখনোই পড়ে না আমার। কোনো একটা ভুল পেলেই সে আমাকে শাস্তি দিয়েই যাবে। ছোটখাটো থেকে হলেও এবারের শাস্তিটা একটু বেশিই হয়ে গেছে। আব্বু যখন আমাকে মারছিল তখন তার দিকে তাকাইছিলাম। তার মুখে স্পষ্ট হাসি দেখতে পেয়ে আমি আর তাকাইনি। চোখ নামিয়ে নিয়ে মা গির সহ্য করেছি। প্রত্যেকটা আঘাত চোখ থেকে কান্না বের করে এনেছে। বারবার বলেও কাজ হয়নি আমি মা গুদকাসক্ত করতেও পারি। আর মেঘলা ভুল বলবে না, এটা তাদের ধারণা নয়, বিশ্বাস। যেই সময়টায় আমার পরিবারের সাপোর্ট দরকার সেই সময় তারা আমাকে বন্ধ রুমে আটকে রেখেছে। দম বন্ধ হয়ে আসছে সত্যি। তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে। এক ফোঁটা পানিও নেই ঘরে। অবশ্য বৃষ্টি হলে একটু পানি পাওয়া যেত, উপরে একটু ফুটা আছে, ওখান দিয়ে পানি পড়ে। আজ 4র্থ দিন। কেউ একবার দেখতেও আসেনি আমাকে। বাড়ির কুকুরটা 2 দিন না দেখলে তারও খোঁজ নেয়। আর আমি তো আস্ত একটা মানুষ। যদিও তারা আর এখন আমাকে মানুষ ভাবে না, তাই হয়তো এইভাবে কয়টা দিন কেটেছে জানি না। কারণ যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি নিজের রুমে শুয়ে আছি। প্রচণ্ড ক্লান্ত লাগছে। নিজের শরীরটাই আলগাতে পারছি না। শরীরের প্রতিটা অংশ ব্যথিতায় জর্জরিত। কিছুক্ষণ পর দেখলাম মেঘলার আমার রুমে এলো। আমার চোখ খোলা দেখে মেঘলা ব্যঙ্গ করে হাসল। কিরে, বেঁচে আছিস? আমরা তো মনে করেছিলাম মরে গেছিস। মেঘলার কথাটা শুনেই চোখ বেয়ে পানি পড়তে লাগল। এ বাড়ির মানুষজন আমায় এতটা ঘৃণা করে। কোনো পশু যদি অসুস্থ হয় তাকে ও তো ডাক্তার দেখানো হয়। আর আমাকে হয়তো তারা মৃত্যুই কামনা করেছিল আমার। দুপুর বেলা তরকারিতে একটু লবণ বেশি হওয়ায় ভরা মজলিসে আমার শাশুড়ি মা মাংসের গরম বাটিটা যখন আমার শরীরের উপর ছুঁড়ে মারলেন ছলছল চোখ নিয়ে, মনে তখন একটা প্রশ্নই জেগে উঠেছিল। আচ্ছা, অনাথ হয়ে জন্ম নিয়ে কি খুব বড় অপরাধ করে ফেলেছি? অনাথদের কি বাঁচার কোনো অধিকার এই পৃথিবীতে নেই? কোনোভাবেই নেই। রুবি আমার একমাত্র নন্দ। সে এখন 8 মাসের অন্তঃসত্ত্বা। বাড়িতে আজ তারই স্বাদের অনুষ্ঠান হল। বাড়িতে আত্মীয় স্বজনের গমগম পরিবেশ। ভোরবেলা ঘুম থেকে উঠে রান্না বান্নার সমস্ত কাজ একা হাতে সামলিয়েছি। গরুর মাংস, খাসির রেজালা, মুরগির রোস্ট, গলদা চিংড়োর ভুনা, বড় মাছের মুড়িখণ্ড সহ সমস্ত রান্না নিজের হাতে করেছি। দায়িত্ব নিয়ে খুব ভালোবেসেই করেছি। একমাত্র ননদ কিনা আমার। হঠাৎ মনে পাহাড় সমান আফসোস নিয়ে মনে একটা প্রশ্ন উকি দিল। মামার মুখে শুনেছি আমিও নাকি আমার মায়ের একমাত্র মেয়ে ছিলাম। বাবা আমায় আদর করে রাজকন্যা বলে ডাকত। হয়তো তার বিশাল কোনো রাজভাণ্ডার ছিল না, কিন্তু তার ছোট্ট কুটিরের রাজরানী ছিল আমার মা।
আর তার রাজকন্যা আমি। খুব শখ করেই বাবা আমার নাম রেখেছিলেন রানী। আচ্ছা, আমিও তো অন্তঃসত্ত্বা। এই তো দেখতে দেখতে 8টা মাস কেটে গেল। আমার মা থাকলেও বুঝি এমন ঘটা করে আমার স্বাদের অনুষ্ঠান করত, আমাকেও এমনভাবে গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি মাছের ভুনা নাক ডুবিয়ে খাওয়াত। পেটে খুব খিদে। সকাল হতে শুকনো কটা চিড়ে ছাড়া পেটে কিছু পড়েনি। ক্ষুধার যন্ত্রণায় শরীরটা কেমন অস্থির অস্থির লাগছে। ছুটে গেলাম রান্নাঘরের দিকে। দুপুরের আগে রান্নার কাজ শেষ করে গোসল করে রান্নাঘরে উকি দিতেই শুনতে পেলাম ফুপু শাশুড়ি গলার স্বর। তিনি আমার শাশুড়ির উদ্দেশ্যে বলে উঠলেন, রেহানা, তোমার বড় ছেলের বউটা তো পোয়াতি। সেই সকাল থেকেই দেখছি এই শরীরে কত খাটাখাটনি করছে। আজ না হয় আমাদের মেয়ের সাথে তাকে বসিয়ে একটু ভালো মন্দ নিজের হাতে খাইয়ে দিও। বাপ মা মরা মেয়ে, ওর বা আর কি দোষ? ফুপুর মুখে পুরো কথা শেষ না হতে হতেই গর্জে উঠলেন আমার শাশুড়িমা। ভাতের হাঁড়ি থেকে চামচ উঠাতে উঠাতে বললেন, এত আহ্লাদ দেখায়েন না তো আপা। জন্মের কিছু বছর পরই বাপ মাকে খেয়েছে, তার এত শখ আহ্লাদের কি আছে? অনাথ এতিমদের এত আহ্লাদি হলে চলে না আপা। আপনি বরং খাবারগুলো টেবিলে নিয়ে যান, হাতে অনেক কাজ আমার। শাশুড়ির মুখে এমন কথা শুনে পেটের খিদে আর পেটে রইল না, কোথায় যেন উধাও হয়ে গেল। আঁচলের কোনায় চোখ মুছতে মুছতে নিজের ঘরে চলে গেলাম। আরমান, আমার স্বামী, তখন পেপার পড়তে ব্যস্ত। বেশ চুপচাপ স্বভাবের একজন গম্ভীর লোক। আমার ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। আমি খেলাম কি না খেলাম সে বিষয়ে তার কোনো কৌতূহল নেই বললেই চলে। আজকাল মাঝে মাঝে তো সেও আমাকে দু একটা কড়া কথাও শুনিয়ে দেয়। তার অন্যান্য সহকর্মীরা বিয়ে করে নাকি শ্বশুর বাড়ির টাকা পয়সায় রাজার হালে থাকে। তার ছোট ভাই, আমার দেবর, বেশ কিছুদিন হলো বিয়ে করেছে। প্রায়ই তার শ্বশুর বাড়ি থেকে এটা ওটা পাঠায়। এই তো আজ সকালেই আমার ছোট জায়ের বাপের বাড়ি থেকে হরেক রকম বাজার সদাই করে পাঠিয়েছে রুবির স্বাদের অনুষ্ঠানে। এই জন্যই আমার ছোট জা আমার শাশুড়ির কাছে লক্ষ্মীমন্ত্র। আর আমার স্বামী তো এসব কিছু থেকে বঞ্চিত। আর সে তো একবেলা খাবারও পায় না শ্বশুরবাড়ির। শুনেছি আমার যখন 4 বছর বয়স তখন আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। দুর্ভাগ্যক্রমে বেঁচে যাই আমি। তখন থেকে খেয়ে না খেয়ে মামার ঘরেই এক কোণে পড়েছিলাম। বয়স বাড়তে লাগল, মামার সংসারেও এক প্রকার বোঝা হয়ে দাঁড়ালাম। সারাদিন হাড় ভাঙা খাটুনি দিয়েও মামির মন জয় করতে পারিনি। শেষমেশ মামা মামির আড়ালে বেশ কষ্ট করেই 50,000 টাকা আর 4 আনা স্বর্ণ দিয়ে এক জোড়া কানের দুল বানিয়ে রেখেছিলেন আমার বিয়ের জন্য। বিয়ের সময় টাকা আর কানের দুল আমার শাশুড়ির মার হাতেই তুলে দেন মামা। বিয়ের পর আর কখনো সে বাড়িতে যাওয়া হয়নি আমার। মাঝে একদিন মামা এসেছিলেন। বাজার থেকে সস্তা মিষ্টি আনাতে বেশ অপমানিত হতে হয়েছিল তাকে। তারপর থেকে আর মামা এ বাড়ি আসেননি। শুনেছি সেদিন এ বাড়ি থেকে যাওয়ার দিন রাতেই মামা মারা গেছেন। মায়ের শেষ অংশীদার মামাও যখন চলে গেলেন তখন আর আমার কে আছে এ পৃথিবীতে। তারপর থেকেই খেয়ে না খেয়ে শাশুড়ি স্বামীর অকথ্য কথা হজম করেই মুখ থুবড়ে পড়ে আছি এ বাড়িতেই। বিয়ের প্রায় বছর পেরুল। সন্ধ্যা তো গড়িয়ে গেল। এত ননির পুতুল হলে হবে, বাসনগুলো পরিষ্কার করে রান্নাঘরে এসো এবার, অনেক কাজ পড়ে আছে। শাশুড়ির কথায় ভাবনার সুতো কাটল আমার। কলতলায় বসে বাসন পরিষ্কার করছিলাম। নিজেকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে চোখের পাতা ভিজে উঠেছে বুঝতেই পারিনি। পেটে এখনো ভীষণ খিদে। সকাল হতে আর কিচ্ছু খাওয়া হয়নি। এটো বাসন পরিষ্কার করতে করতে প্লেটের কোনায় কিছু উচ্ছিষ্ট খাবার চোখে পড়ল। গোটা দুয়েক আস্ত চিংড়ি মাছও পড়ে আছে প্লেটে। খুব লোভ হল। ছোটবেলা থেকে চিংড়ি মাছটা আমার খুব প্রিয়, তাই আর লোভ সামলাত। দরজা খুলতেই নিজের স্বামীর পাশে নববধূ সাজে আরেকটি মেয়েকে দেখে মাথা ঘুরে গেল মহিমার। সে কাপা কাপা স্বরে স্বামী রাজীবকে বোকার জিজ্ঞেস করল, এই মেয়েকে রাজীব? রাজীব যেন এই প্রশ্নের অপেক্ষায় করছিল। রাজীব বিনা দ্বিধা উত্তরে বলল, তোমার বাবা যদি এই বয়সে তোমার মা থাকা সত্ত্বেও আরেকটি বিয়ে করতে পারে তাহলে আমার আরেক বিয়ে করা অপরাধ নয় নিশ্চয়। আর তুমি চিন্তা করো না, আমি তোমার ও আমার বাচ্চাকে কখনো অবহেলা করব না। তুমি শুধু রিয়ার সাথে নিজেকে মানিয়ে নিও। ওর সাথে মিলেমিশে থাকলেই তোমার এখানে কেন সমস্যা হবে না। রাজীবের কথা শুনে মহিমার ঘৃণায় শরীর রিরি উঠল। সে তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, তাহলে এই সুযোগের অপেক্ষায় করছিল একদিন, তাই তো বাবার দ্বিতীয় বিয়ের খবর শোনার সাথে সাথে তুমিও বিয়ে করে নিয়ে এসেছে।
আর ভাবছ আমি সতীনের সাথে সংসার করব। তাহলে শুনো, আমি এমন কেন লোকের সাথে সংসার করব না যে নিজের 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে আরেকটি বিয়ে করে নিয়ে এসেছে নিজের স্ত্রী সন্তানদের কথা না ভেবে। আমার সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে তুমি ডিভোর্স পেপার পেয়ে যাবে কথাটি বলেই মহিমা বের হয়ে যায় বাড়ি থেকে। মহিমা বের হয়ে গেছে এই অবস্থায়, তবুও রাজীব তাকে একটি বারের জন্যও বাধা দিল না। হয়তো মহিমার জন্য এখন আর তার হৃদয়ে ভালোবাসা অবশিষ্ট নেই। আচ্ছা, ভালোবাসা হৃদয়ের থেকে শেষ হওয়া কি এতই সহজ? হয়তো বা তা না হলে রাজীব কিভাবে এত সহজে তাকে রেখে বিয়ে করতে পারে রাজীবকে এত ভালোবাসা সত্ত্বেও? বাপে দ্বিতীয় বিয়ে করেছে এই কথা শুনে এসেছিস মাকে সান্ত্বনা দিতে, নাকি তোর শ্বশুর বাড়ি থেকে তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে? ছোট বোনের কথা শুনে ক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মহিমা। মহিমার দৃষ্টি উপেক্ষা করে সিরাত আবার বলল, এই 4 মাসের পেট নিয়ে কোথায় থাকবি ভেবেছিস? যেখানে বাবা দ্বিতীয় বিয়ে করার পর আমাদের ও মায়ের থাকায় অনিশ্চয়তার ভিতর আছে, সেখানে তোর কি মনে হয় মায়ের সতীন তোকে সহ্য করবে? সিরাতের কথা শুনে অশ্রুসিক্ত নয়নে তাকালো মহিমা। তার যে কিছুই বলার নেই। নিজের স্বামীকে এত ভালোবাসার পরেও তাকে ছেড়ে দিল। তার বাবার দ্বিতীয় বিয়ের কথা শুনে তার শাশুড়ির এতদিন এটাই চাইছিল যাতে মহিমা নিজে সেই বাড়ি থেকে বের হয়ে যায়, কারণ তিনি মহিমাকে বিশেষ পছন্দ করেন না। মহিমার জায়গায় অন্য মেয়ে হলে হয়তো স্বামীর পা ধরে বসে থাকত একটু আশ্রয়ের আশায়, কিন্তু মহিমাকে তার মা কারো সামনে মাথা নিচু করতে শিখায়নি, তাই বিনাদ বিধায় ওই বাড়ি থেকে বের হয়ে এসেছে। মহিমা দৃঢ় কণ্ঠে সিরাতকে উদ্দেশ্য করে বলল, বাবা এমনটা কিভাবে করল? আমাদের কথা কি একবারও উনার মাথায় আসেনি? আর মা বা কেন ওই মহিলাকে বাড়িতে ঢুকতে দিয়েছে? আর মাকে দেখে মনেই হচ্ছে না যে বাবা বিয়ে করে নিয়ে এসেছে। মা এতটা স্বাভাবিক কিভাবে আছে? তো কি করবে মা? বসে বসে তোর মতো আহাজারি করবে, কান্না করবে? নাকি নিজের কপালের দোষ দিবে? আর তুই বাবার বিয়ের কথা বলছিস? উনি আরও 10 বছর আগে বিয়ে করেছে, শুধু বাড়িতে তুলেছে আজ। উনার সাথে 9 বছরের একটি ছেলেও আছে। সিরাতের কথা শুনে মহিমা হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে আছে। কি বাবা আরও 10 বছর আগে বিয়ে করছে? এটা কিভাবে করতে পারে বাবা? উনি কি ভুলে গেছেন ওনার যে 3টি মেয়ে আছে ঘরে? মা উনাকে কত ভালোবাসেন, আর মায়ের প্রতি ও উনার ভালোবাসার কখনো কমতি দেখিনি। তাহলে বাবা কিভাবে এমন জঘন্য কাজ করতে পারে? সেভাবেই যেভাবে তোর স্বামী তোকে রেখে বিয়ে করেছে, তোর এই অবস্থা থাকার সত্ত্বেও। আরও একটি কথা, উনার 3টি না, শুধু 2টি মেয়ে, তুই আর সাইরা। না উনি কখনো আমাকে নিজের মেয়ে ভেবেছেন, আর না আমি উনাকে নিজের বাবা। উনি শুধু নামেই আমার বাবা হয়। সিরাত ও মহিমার কথার মাঝে ঘর থেকে ভেসে আসে কারো কান্নার আওয়াজ। সিরাত সেই দিকে তাকিয়ে বিরক্তিকর কণ্ঠে বলল, এই মেয়ের কি সমস্যা? আল্লাহ জানে, যখন থেকে শুনেছে বাবা আরেকটি বিয়ে করেছেন তখন থেকেই কেঁদে চলেছে। এত ড্রামা মানুষ কিভাবে করতে পারে আমি বুঝি না। কি বলছিস? তুই জানিস না সাইরা বাবাকে কতটা ভালোবাসে, তাই তো মেয়েটি এতটা ভেঙে পড়েছে। কিন্তু তোর মন তো পাথরের তৈরি, তোর তো কষ্ট লাগে না? আর আমি বুঝতে পারছি না মা এত শান্ত কিভাবে বসে আছে। মা কত ভালোভাবে বাবাকে, কিন্তু আরেকটি বউ নিয়ে বাবা বাসায় ফিরার পরে ও একটি কথাও বলেনি। মা এমনভাবে নিজের কাজ করছে যেন কিছুই হয়নি। আমার আর রাজীবের মাত্র 3 বছরের সংসার, তাতেই আমার ভিতরটা ছারখার হয়ে যাচ্ছে। আমি তার দ্বিতীয় স্ত্রীকে তার সাথে সহ্য করতে পারবো না দেখে চলে এসেছি। বাবা মায়ের সম্পর্কের বয়স ও গভীরতা তো আরও বেশি, কিন্তু মাকে দেখে কেউ বুঝতে পারবে না যে বাবা তাকে ধোঁকা দিয়েছে। মহিমার কথায় সিরাত মুচকি হাসি দিয়ে বলল, মায়ের এমন ব্যবহারের কারণ অনেক তাড়াতাড়ি বুঝবে পারবি, বলেই সেই স্থান ত্যাগ করে। আর মহিমা সিরাত যাওয়ার পরে আবার চোখের পানি ব্যয় করতে ব্যস্ত হয়ে পড়ে। শামসুজ্জামান হাত ভর্তি বাজার নিয়ে বাড়িতে ফিরেছেন। এখন তিনি অনেকটাই টেনশন মুক্ত। উনি মনে করেছিলেন নিজের দ্বিতীয় স্ত্রী নীলাকে নিয়ে বাড়িতে আসার পর হয়তো রেহানা বেগম তার দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে ঢুকতে দিবেন না, অনেক চিল্লাচিল্লি করবেন, কাঁদবেন। কিন্তু রহিমা বেগম এই সকল কিছু না করায় উনার মনে একটু ভয় ঢুকে গিয়েছিল। কিন্তু নিজের মনকে এই বলে তিনি সান্ত্বনা দিয়েছেন, হয়তো রেহানা বেগমের তার দ্বিতীয় বিয়ে নিয়ে আপত্তি নেই। রেহানা বেগম বসে তরকারি কাটছেন রাতের খাবারের জন্য। তখনই শামসুদ্দিন বাজারের ব্যাগ এনে রেহানা বেগমের সামনে রেখে বলে, এই নে, আমি আজ সবার পছন্দ অনুযায়ী বাজার এনেছি, আজ সবার পছন্দের খাবার রান্না হবে। শামসুজ্জামানের কথা শুনে রেহানা তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, আপনার দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে তোলার খুশিতে এনেছেন এই সকল কিছু? শামসুজ্জামান কথাটি শোনা মাত্রই তার হাসি মুখখানি মুহূর্তেও চুপসে গেল। তিনি থমথমে গলায় বলল, না, ওর জন্য আনব কেন? ও আশায় কি তোমাদের জন্য আমার ভালোবাসা কমে যাবে? একটু ও না। আমি তো আমার বড় মেয়ের জন্যে এনেছি, ও বেড়াতে এসেছে এই খুশিতে।
ও বেড়াতে আসেনি, একবারের জন্য চলে এসেছে। রাজীব আরেকটি বিয়ে করেছে তাই। রেহানা কথা শুনে শামসুজ্জামান তেজি গলায় বলল, কি ও আমার মেয়েকে রেখে আরেকটি বিয়ে করেছে? আমি ওকে ছাড়ব না। কেন? আপনি আরেকটি বিয়ে করতে পারলে ও কেন পারবে না? আপনি যা করেছেন তারপরও মনে করেন ওই বাড়ির ভাত আমার মেয়ের কপালে জুটবে? আমি তো বিয়ে করেছি শুধু একটি ছেলের জন্য, তাই তো আপনার মতো চরিত্রহীন পুরুষ আর কি অজুহাত দিতে পারে? আপনি যদি 3 মেয়ের বাবা হয়ে আরেকটি বিয়ে করতে পারো তাহলে তো ওর বিয়ে করায় কেন দোষ দেখছি না। রেহানা বেগমের কথা শুনে তেতে উঠল শামসুজ্জামান এবং বলল, কি তুই আমাকে চরিত্রহীন বলিস? তোর এত বড় সাহস? হ্যাঁ, আমি বিয়ে করেছি ছেলের জন্য, ও আমাকে ছেলের সন্তান দিয়েছে, কিন্তু তুই 3 বাচ্চার মা হয়ে ও আমাকে ছেলের সন্তান দিতে পারিসনি। তার ভিতর একটি মেয়ের গায়ের রং দেখলেই আমার গা জ্বলতে থাকে। আমি নীলাকে বিয়ে করার পরেও তোদের কিছুতে কমতি হতে দেয়নি। আর কি চাস তুই? যদি এতে তোর মন না ভরে তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যেতে পারিস। আর হ্যাঁ, তোর বড় মেয়েকে বলে দিবি যাতে স্বামীর বাড়ি ফিরে যায়, আমি ওর বোঝা বইতে পারব না। কথাগুলো বলে থামে শামসুজ্জামান। শামসুজ্জামানের কথা শুনে রেহানা মুচকি হেসে বলল, ঠিক আছে, আপনি যখন চান তাহলে চলে যাব, আর আমার মেয়েদের বোঝা যখন আপনি বইতে পারবেন না তাহলে ওদের সাথে নিয়ে যাব। তারপর নিশ্চিতে আপনি ও আপনার দ্বিতীয় স্ত্রী সংসার করতে পারবেন আপনার ছেলেকে নিয়ে। শামসুজ্জামান রেহানার কথায় গুরুত্ব দেয় না, কারণ উনি জানেন রেহানা বেগমের যাওয়ার কেন জায়গা নেই। বাবার বাড়িতে গেলে তার ঠাঁও মিলবে না, ফিরে এই বাড়িতে আসতে হবে। তাই তো এত বড় কাণ্ড ঘটানোর আগে একবার ও ভাবেনি। সাইরা বাবার আওয়াজ শুনে ঘর থেকে বের হয়েছিল বাবাকে জিজ্ঞেস করতে, তার বাবা এমনটি কিভাবে করল, কিভাবে তার মাকে ছেড়ে অন্য নারীকে বিয়ে করেছে তিনি। কিন্তু তার বাবা ও মায়ের কথা শুনে যেন সে পাথরের মতো জমে গিয়েছে। কি শুনেছে সে এইসব? যেই বাবাকেও নিজের আইডল হিসেবে জানত, সেই বাবা একটি ছেলের জন্য অন্য নারীকে তার মায়ের জায়গা দিয়ে দিয়েছে এত সহজে। এদিকে মহিমা বালিশে মুখ বুজে কান্না করছে। মহিমা এমনিতেই ভেঙে পড়েছে, কিন্তু এখন বাবার কথা শুনে মরে যেতে ইচ্ছে করছে। বাবা যদি তাকে না রাখে তাহলে তো তার জীবন জাহান্নাম বানিয়ে দিবে শ্বশুর বাড়ির মানুষ মিলে। রাজীবকেই বা কি করে সহ্য করবে সে? অন্য মেয়ের সাথে তার জন্য যে সম্ভব না এই সকল কিছু সহ্য করা, সে যে মায়ের মতো এতটা শক্ত মনের মানুষ না। রাতের খাবার এনেছে রেহানা বেগম, মেয়েদেরকে একসাথে নিয়ে বসেছে খাবার খেতে। তখনই সিরাত মায়ের উদ্দেশ্যে বলে উঠল, ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে, সাথে করে নিয়ে এসেছি। সিরাতের কথাটি বলা মাত্রই সকলে বিস্ফোরিত নয়নে তার দিকে তাকালো।